আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। শুরু করছি আজকে আরও একটি আয়োজন। আজকে এটি হচ্ছে ক্লাস ৮ অষ্টম দিনের আয়োজন। চলছে ৭৫ দিনের ফ্রি আয়োজন জব প্রার্থীদের জন্য। লক্ষ্য একটাই, ১,০০০ প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নগুলোর আদলেই ইনশাআল্লাহ তোমরা যেন কমন পাও। এই প্রশ্নগুলোই হয় হুবহু কমন পাবে, নতুবা এই প্রশ্নগুলোর আদলেই তোমরা প্রশ্ন কমন পাবে, সেটি প্রমাণ করে দেখিয়ে দিতে চাই। সাথে এটাও বলতে চাই, হাজার হাজার পৃষ্ঠা ভলিউম বই না পড়ে শুধু এই প্রশ্ন সমাধানের ক্লাসটা যে তোমার চাকরি পাবার ক্ষেত্রে যুগান্তকারী একটি বিষয় হতে পারে, সেটি প্রমাণ করা বিষয়। ইনশাআল্লাহ সেই দিন আর বেশি দূরে নেই। আমি তোমাদের প্রত্যেককে বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো বলে মনে নিয়ত করো। ইনশাআল্লাহ বলো। শুরু করছি আজকের আয়োজনটি। ওকে, অ্যাজ ইউজুয়াল আজকে আমরা ২৪৬ থেকে ২৮০ পর্যন্ত সলভ করব। তার মানে ৩৫টি প্রশ্ন থাকবে, প্রতিটা স্লাইডে থাকবে ৩টি করে কোয়েশ্চেন। তোমরা চাইলে নিজেরা মডেল টেস্টের মতো করে আনসার দিতে পারবে ২৪৬ থেকে ২৪৮ পর্যন্ত এই স্লাইডে। প্রতিটা মুহূর্তেই কিন্তু তুমি যে সফল হচ্ছ এটার একটা ঘ্রাণ পাবে। দ্যাট মিন্স ৩টা করে রাইট হলে আলহামদুলিল্লাহ, সবশেষে ৩৫-এ ৩৫ পেলে আলহামদুলিল্লাহ। আর যা যা বুঝতে পারোনি সেগুলো তো বোঝাবই তোমাদের। আর আমি শুধু সঠিক আনসার দেবো না, এর নেপথ্যে যত কারণ এবং অন্যান্য যে প্রাসঙ্গিক বিষয়গুলো সেগুলোরও লিঙ্ক আপ করবো। কেমন? আচ্ছা, শুরু করছি ২৪০ নম্বর থেকে। ইচ অফ দিস সনস ফলোড ডট ডট ফাদার্স ট্রেড। খুব ইম্পর্টেন্ট, ৩৩তম বিসিএসে এটা এসেছিল, অনেক জায়গাতে এসেছে এই টাইপের কোয়েশ্চেন্সটা। দ্য রাইট আনসার ইজ হিজ। এখানে ইচ অফ, বেসিক্যালি যে নোটটা আমাদেরকে মানতে হবে, জানতে হবে, সেটা হচ্ছে এটা। ওকে, সো কালার করে দিই। আচ্ছা, সেই নোটটা হলো যখনই কোথাও ইচ থাকে, বেসিক্যালি 3টা শব্দ বিশেষ করে মনে রাখো, এগুলো থেকে আসবে ইচ, এভরি এবং এর সঙ্গে হচ্ছে এভরি ওয়ান, এগুলো বেশি থাকে। এগুলো থাকলে বেসিক্যালি আমরা হিজ ব্যবহার করি নর্মালি। তবে যদি আগে মাস্কুলিন থাকে, অর্থাৎ হচ্ছে ছেলে থাকে, তাহলে আমরা কি নেব? হিজ নেব, এটাই স্বাভাবিক। যদি এখানে সন্স না থেকে ডটার্স থাকতো, তাহলে আমরা এখানে কি নিতাম? আমরা হার নিতাম। এটা তো খুব স্বাভাবিক। তার মানে হিজ বা নর্মালি কি হতে পারে? হার হতে পারে, হিজ অথবা হার হতে পারে। তবে মডার্ন গ্রামারে কিন্তু সেগুলোকে আবার দেয়ার হিসেবেও অ্যাপ্রুভ করা হয়। কিন্তু যেহেতু এখানে সন্স আছে, সেক্ষেত্রে দেয়ারের থেকে বেস্ট হচ্ছে স্পেসিফিকভাবে হিজ নেওয়াটা। ইচ অফ দ্য সন্স মানে সন্তানদের প্রতিজন ফলোড হিজ ফাদার্স ট্রেড, তার বাবার ব্যবসাকে অনুসরণ করত। প্রতিজন, প্রতি একজনকে বোঝানো হচ্ছে, এই জন্য হিজ ইজ দ্য বেস্ট আনসার। তো যখন এরকম ইচ অফ থাকে বা এই শব্দগুলো থাকে, পরবর্তীতে আমরা হিজ বা হার নিতে পারি। দেখতে হবে যে ছেলে রয়েছে কিনা, ছেলে থাকলে হিজ নেব, যদি মেয়ে থাকতো, ডটার্স থাকতো, আমি হার নিতাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। ওকে, 247, আই ওয়ান্ট ডট ডট, দ্য রাইট আনসার ইজ, রাইট আনসার ইউ টু কাম। খুবই মজার এবং ফানি বিষয়, সেটি হচ্ছে এই নোটটা তোমাদেরকে মনে রাখতে হবে। যদি কোথাও ডট 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 ওয়ান্ট থাকে একটা ভার্ব, মনে রাখতে হবে ওয়ান্ট একটি ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বের ডিমান্ড হচ্ছে এরপরে দ্যাট ক্লজ নয়, এরপরে সরাসরি অবজেক্ট বসে। এই জায়গাটা নিয়ে কিন্তু কনফিউশন হয়। আর এরপরে বসে ইনফিনিটিভ, VNIT, ইনফিনিটিভ অর্থাৎ 2+ ভার্বের বেস ফর্ম। ওয়ান্টের পরে কিন্তু এটা শুনতে বেশ ভালোই লাগে, যাই ওয়ান্ট দ্যাট, রাইট? অনেকে এ রাইট বলতে পারো। আর ওয়ান্টের পরে ইউ কাম ইত্যাদি, এটাও রাইট মনে হতে পারে, কিন্তু বেস্ট হচ্ছে ওয়ান্টের পরে ওকে আমি একটা অবজেক্ট নিব, এই যে আমি একটা অবজেক্ট নিলাম এবং এরপরে একটা ইনফিনিটিভ টু কাম, রাইট? আমি চাই তুমি আসো। আই ওয়ান্ট ইউ টু কাম, আমি চাই তুমি আসো। আশা করি এটা মনে থাকবে, ওয়ান্টের পরে দ্যাট ক্লজ ব্যবহৃত হয় না। ওকে, 248, দ্য চ্যারিটি অফ হাতিম তাই। ওই যে দানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন হাতিম তাই, সেই চ্যারিটি। দ্য চ্যারিটি অফ হাতিম তাই ইজ নোন টু অল, অর্থাৎ হাতিম তাইয়ের এই দানের মনোভাবতা, কি বলে, দানশীলতা, এই বিষয়টি, চ্যারিটি, উদাত্ত, এই বিষয়টি
ইজ নন টু অল, সবার কাছে পরিচিত। দ্য ওয়ার্ড চ্যারিটি, চ্যারিটিটাকে এখানে আমরা কি বলতে পারি? 248-এর রাইট আনসার হচ্ছে কমন নাউন। আমি স্বাভাবিকভাবে ফার্স্টে যেটা করি সেটা হলো যে একেবারে কোনো রকম ভঙ্গি ভনিতা না করে ডিরেক্টলি আমি রাইট আনসার দিয়ে দিই। এবার যাদের মনে হবে যে এর এক্সপ্লেনেশন দরকার, তার এক্সপ্লেনেশনটা নিয়ে নেবে। সেটি হলো, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এটা অনেক আসে, সেটা হলো নর্মালি যদি এরকম বলা হতো যে চ্যারিটিটা কোন নাউন, তো তোমরা মনে রাখবে যে চ্যারিটি হচ্ছে নর্মালি অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, চ্যারিটি, এই দানশীলতা, ধরা জানা ছোঁয়া জানা, চ্যারিটি। এখন দানশীলতা, এই চ্যারিটির ব্যাপারটা ধরা জানা ছোঁয়া জানা, এটা অ্যাবস্ট্রাক্ট, এটা প্রত্যেকে মেনে নিবে। ঠিক একইভাবে আরও অনেক শব্দ আছে, যেমন ধরো আমি দু একটা শব্দ দিই। আমি যদি বলি লাভ, ওকে, ভালোবাসা। আমি যদি বলি কাইন্ডনেস, ওকে, ঠিক আছে। আমি যদি বলি অনেস্টি, আমি যদি বলি ভয়েস, মানে কণ্ঠ, কথা। সো নর্মালি কিন্তু এইগুলো ধরা জানা ছোঁয়া জানা, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ইটস ওকে, এটা আমরা জানি। কিন্তু যেটা হয় যে আমরা যা জানি সেটাই পরীক্ষা আসে না, একটু ঘুরিয়ে আসে। সেই ঘোরানো বিষয়টা কি? ঘোরানো বিষয়টা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি কখনো ডিটারমিনার বসে যায়, এবং ডিটারমিনার ভিতরে বিশেষ করে সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে আর্টিকেল আর পজিটিভ। অন্যগুলো হয়, তবে সবচেয়ে বেশি এই দুইটা তোমরা দেখতে পাবে। আর্টিকেল আর পজেসিভ যখনই এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে বসে যাবে, ডিটারমিনার আর্টিকেল, তখনই এই অ্যাবস্ট্রাক্ট নাউনটার নাম হয়ে যাবে কি জানো? অ্যাবস্ট্রাক্ট নাউনটার নাম হয়ে যাবে কমন নাউন। অর্থাৎ তখন এগুলোকে ধরা যায়, ছোঁয়া যায়, এরকম একটা প্রমাণ হয়ে যায়। কিভাবে? চ্যারিটি, দানশীলতা, কার দানশীলতা? হাতিম তাই। তার মানে হাতিম তাই দৃশ্যমান একটা মানুষ, সে কনক্রিট নাউন, তারই একটা বৈশিষ্ট্য হচ্ছে চ্যারিটি। কিন্তু আমি যদি বলতাম চ্যারিটি ইজ আ ভেরি এসেনশিয়াল ভার্চু, চ্যারিটি ইজ ভেরি এসেনশিয়াল ভার্চু, তখন কি হতো? চ্যারিটিটা অ্যাবস্ট্রাক্ট নাউন হতো। এখন ওই কথাটা আমি একটু দিয়ে দিই যে চ্যারিটি, ধরো আমি যদি এরকম বলতাম যে চ্যারিটি ইজ, তো চ্যারিটিকে যখন কোনো ব্যক্তির সাথে অথবা কোনো আর্টিকেল বা পজেসিভ না দিয়ে এমনি বলা হবে চ্যারিটিটা কোন নাউন, আমার মনে হয় যে এটা তোমাদের আর সমস্যা হবে না। চ্যারিটি, লাভ, কাইন্ডনেস, যে শব্দগুলো দিয়েছি সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। কিন্তু যখনই এদের পূর্বে একটা ডিটারমিনার বসে যাবে, দা চ্যারিটি, ওকে, অথবা হচ্ছে হিজ চ্যারিটি, তখনই সেটা কমন নাউন হবে। এই যে দেখো, চ্যারিটি পূর্বে কি বসেছে? দা, সুতরাং এটার নাম হচ্ছে কমন নাউন। ক্লিয়ার? আশা করি এই রুলটা তোমরা প্রত্যেকে মনে রাখবে। ওকে, সো প্রথম স্লাইডে কার কয়টি হলো ঝটপট করে একটু জানাও। আমরা পরের স্লাইডে আসতে পারি, শেখাবো এবং সাথে গতিও থাকতে হবে। আমার প্রিয় শিক্ষার্থীদের বলবো যে লক্ষ্য যদি হয় চাকুরি পরীক্ষার ইংরেজিকে কাভার করা, তাহলে এই আয়োজনটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। একটিবার জন্য ভাববে না যে প্রশ্ন সমাধানের ক্লাস মানে শুধু প্রশ্ন সমাধান করে চলে যাচ্ছি, ব্যাপারটি এরকম নয়। প্রতিটা প্রশ্নের সাথে রয়েছে ব্যাখ্যা, এবং প্রতিটা প্রশ্নের মাঝে আছে বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট। মানে এমন হবে না যে আমি তোমাকে কিছু বোঝাচ্ছি আর এটার জন্য আবার নতুন করে বেসিকের একটা কোর্স করতে হবে বা আরও কিছু জানতে হবে। আমি এইটুকু সময়ের ভেতরেই আমি তোমাকে বেসিক টু অ্যাডভান্সের সব কনসেপ্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। বাট লেগে থাকতে হবে চুম্বকের মতো। এবং আজকে প্রমাণ হয়ে যাবে শুরু থেকে শেষ পর্যন্ত কত সংখ্যক জন শেষ পর্যন্ত লেগে থাকতে পারলে। নেক নিয়তে নিয়ত করেছে যারা, তারাই পারবে শুধুমাত্র, এটি আমার বিশ্বাস। দেখা যাক। 249, দ্য পোর আর নট অলওয়েজ আনহ্যাপি, অর্থাৎ গরিবরা সবসময় অসুখী নয়। দ্য পোর ইজ, প্রশ্ন হচ্ছে পোরটাকে কি বলতে পারি নর্মালি? ইয়েস, দ্য রাইট আনসার ইজ প্লুরাল কমন নাউন। তবে সবচাইতে বেশি কনফিউজিং হতো এই পোরটা কি যদি এখানে কথার কথা একটা অ্যাডজেক্টিভ দেওয়া থাকতো। উদাহরণস্বরূপ বোঝো, আমি মনে করি বেশিরভাগ শিক্ষার্থী যারা কম বুঝতো তারা কিন্তু ঝটপট করে অ্যাডজেক্টিভ দিয়ে ফেলতো, ঠিক আছে। যে পোর তো অ্যাডজেক্টিভ, রিচ, পোর, ওয়াইজ, বিউটিফুল, এগুলো তো অ্যাডজেক্টিভ। কিন্তু ঘটনা কি ঘটেছে তোমরা একটু দেখো। ইংরেজিতে নিয়ম হচ্ছে নোট, নিয়মটা হলো যখনই কোনো অ্যাডজেক্টিভের পূর্বে একটা আর্টিকেল বসে, অ্যাডজেক্টিভের আগে যখনই একটা কোনো আর্টিকেল বসবে, আর এইটা অ্যাজ সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে কোথাও বসবে, ভালো করে বুঝো। যখনই বাক্যের সাবজেক্ট হিসেবে দা প্লাস অ্যাডজেক্টিভ বসবে অথবা অবজেক্ট হিসেবে, তখনই এইটুকুর নাম হয়ে যাবে কি জানো? এইটুকুর নাম হয়ে যাবে কমন নাউন।
COMMON, কমন নাউন। এবং যেন তেন কমন নয়, সেটা কিন্তু প্লুরাল হয়ে যাবে, অর্থটা হচ্ছে প্লুরাল, মানে অনেকজন, ধনীরা, প্লুরাল। এখন যখন এটা প্লুরাল হয়েছে তখন অটোমেটিক্যালি এরপরে যদি ভার্ব নেই, সে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। ক্যান ইমাজিন আমি এই একসাথে কতগুলো তোমাকে রুল দেখিয়েছি, আমি প্রমাণ দিচ্ছি তোমাকে। যেমন আমি যদি এরকম বলতাম যে উই শুড, SHOUD, শুড নট হেট পোর, এরপরে আরেকটি বাক্য হচ্ছে এইটা, এবং দিয়ে প্রশ্ন করা হলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, টেস্ট। এ একটা অপশন আর একটা অপশন বি। ওকে, তো টেস্টে বলা হচ্ছে যে হুইচ অন ইজ কারেক্ট, নিচের কোনটাকে তুমি কারেক্ট বলতে পারো। খুবই সিম্পল, উই শুড নট হেড পোর। দেখো পোর বসেছে, শেষের দিকে বসলে তো অবজেক্টই হয়, ভার্বের পরে তো অবজেক্টই বসে, তো অবজেক্ট অবস্থানে বসেছে, সুতরাং তাকে অবশ্যই একটা আর্টিকেল কি নিতে হবে? দা নিতে হবে। ডান, সো বি ইজ দ্য রাইট আনসার। ঠিক একইভাবে আমরা যদি এই দিক খেয়াল করি, দা পোর, খেয়াল করো সাবজেক্ট হিসেবে বসেছে বাক্যের শুরুতে, সুতরাং অবশ্যই দা প্লাস অ্যাডজেক্টিভ হবে। আর দা প্লাস অ্যাডজেক্টিভ হলে সেটা হয়ে যাবে প্লুরাল কমন নাউন। দা পোর, ধনীরা, দ্য রিচ, সরি দ্য পোর, গরিবরা, দ্য রিচ, ধনীরা, এই রা রা অর্থ হবে, এবং এরপর ভার্বটাও কিন্তু কি হয়েছে দেখো, প্লুরাল হয়েছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। বললে আর অনেক কথা বলা যায়, কিন্তু সংক্ষেপে মূল কথা হচ্ছে এইটুকুই। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ক্যাটেল এটা কি নাউন? ইটস কালেকটিভ নাউন। প্রথম কথা, মোটামুটি আমরা এটা প্রত্যেকে জানি, ক্যাটেল ইটস এ কালেকটিভ নাউন। গবাদি পশুর পাল, তাই না? গবাদি পশুর পাল, ঝাঁক, পাল, গুচ্ছ, এগুলোকে কালেকটিভ বলা হয়। বারে বারে ক্ষণে ক্ষণে বলেছি, হাতে গোনা যে কয়েকটি কালেকটিভ নাউন তোমাকে কনফিউজ করবে, তার ভিতরে ক্যাটেল হচ্ছে একটা, রাইট? সেইটা একটু খেয়াল করে দেখো। আমি যদি এরকম একটা টেস্ট দিই তোমাদেরকে, মানে তুমি এটা জানলা যে এটা কালেকটিভ নাউন, কিন্তু একটা টেস্ট এরকম দেওয়া হচ্ছে, ধরো টিএসটি টেস্ট, এবং টেস্টে বলা হচ্ছে যে ক্যাটেল, CATTLE, ক্যাটেল ইজ পাসিং। ওকে, এটা হচ্ছে এ নাম্বার। আরেকটা হচ্ছে দ্য ক্যাটেল ইজ পাসিং, আর সিতে হচ্ছে দ্য ক্যাটেল আর পাসিং, পাসিং। ঝটপট করে বলো দেখি, এই তিনটা বাক্যের ভিতরে তোমার কাছে কোনটা রাইট মনে হচ্ছে? দ্রুত দ্রুত টেস্ট রেড করে দিই। ওকে, ক্যাটেল ইজ পাসিং, দ্য ক্যাটেল ইজ পাসিং, আর দ্য ক্যাটেল আর পাসিং। জানাও দেখি। ইয়েস, এখানেই হচ্ছে মজার একটা খেলা। সেটা হচ্ছে ক্যাটেল কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন বাক্যের সাবজেক্ট হলে অবশ্যই সে আর্টিকেল নিয়ে বসে। ডান। কালেকটিভ নাউনের পর নর্মালি কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার, তবে আবার বলছি, কালেকটিভ নাউনের পর নর্মালি ভার্ব হয় সিঙ্গুলার, তবে স্পেশালি আমি যে কয়টা নোট দিচ্ছি ভালো করে মনে রাখো, স্পেশালি হাতে গোনা POLIC, পুলিশ, একটু মনে রাখবে। তারপরে ক্যাটেল, এই মুহূর্তে যেটা দিলাম ক্যাটেল, এরপরে পিপল, এই কটা বেশি আসে, এর সঙ্গে পোলট্রি আসে, এই যে পোলট্রি, মুরগিগুলো। এরপরে হচ্ছে ভার্মিন, এই এক ধরনের কি বলে পোকা, ভার্মিন। আরেকটা হচ্ছে চিলড্রেন, চিলড্রেন। এই নাউনগুলোর পর ইজ ইকুয়াল টু ভার্ব হয়ে যায় প্লুরাল। এটা প্রচুর পরিমাণে আসে। নর্মালি কালেকটিভের পর সিঙ্গুলার হয়, কিন্তু এইগুলো যদি বসে কালেকটিভের কোনো একটা, তাহলে ভার্বটা হয়ে যায় প্লুরাল। সো দ্য রাইট আনসার ইজ সি নং। আশা করি বুঝতে পেরেছ। নর্মালি কালেকটিভের নিয়ম তো তোমরা শিখেছো, এর আগে আমি বলেছি, আর আজকে শেখালাম এই মুহূর্তে। এটা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এবার আসো আমরা 251-এ আসি। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? নিচের কোন বাক্যটিকে আমরা কারেক্ট বলতে পারি? রাইট উত্তর, দিস ইজ দ্য ইউনিক কেস। এটা একটা ইউনিক কেস। রাইট আনসার বি নাম্বার। কেন বলো তো? কারণ মোটামুটি তোমরা এই রুলটা জানো যে ইউ বা ওয়ার মতো উচ্চারণ হলে, মনে আছে, তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে ওয়ান, রাইট, তারপরে ইউনিক,
তারপরে ইউরোপিয়ান, রাইট, ইউরোপিয়ান ইত্যাদি ইটিসি। এই শব্দগুলো শুরুতে ভাওয়াল থাকা সত্ত্বেও অনেকে কনফিউজড করে দেয় যে এন না হয়ে এ কেন হলো। সো ইউ বা ওয়ার মতো উচ্চারণ হলে নর্মালি আমরা এ বসাই, যদি এটার একটা বড় বিগ কনসেপ্ট আছে। আসলে ভাওয়াল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড ইজ দ্য মেইন ফ্যাক্ট সেখান থেকে। সো এ ওয়ান হতে পারে অথবা ইউনিক হতে পারে, সেই জায়গা থেকে শুধুমাত্র এটা রাইট রয়েছে। আর ইউনিক হচ্ছে স্বাবলম্বী, মানে স্বয়ংসম্পূর্ণ সুপারলেটিভ ফর্ম, তার আগে মোস্ট বসানো যায় না। ভেরি বসিয়ে অতিরঞ্জিত করার কোনো উপায় নেই, এন বসানো যাবে না। সো দ্য রাইট আনসার ইজ বি রং। জানাও ঝটপট করে কার কয়টি হয়েছে। প্রতিটা মুহূর্তেই কিন্তু বিজয়ের স্বাদ, যে আলহামদুলিল্লাহ পারলাম। আর আমার প্রিয় শিক্ষার্থীদের বলছি, এখন যারা এই মুহূর্তে আমার ক্লাসটি করছো, আমার পড়ানোর স্পিড ঠিকঠাক রয়েছে কিনা বা একটু বাড়াবো কিনা, এই বিষয়টাও একটু আমাকে জানাতে পারো, ঠিক আছে? ওকে ওকে ওকে, দ্রুত দ্রুত একটু জানাও ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং আমার পড়ানোর স্পিড গতিটা ঠিক আছে কিনা। আচ্ছা, এবার এই স্লাইডে 252তে আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটিকে রাইট বলতে পারি? ফার্স্ট, দ্য রাইট আনসার ইজ রহিম অ্যাট অলমোস্ট দ্য হোল ফিশ। অর্থাৎ রহিম তার প্রায় মাছটার অর্ধেক খেয়ে ফেলেছিল। রহিম অ্যাট অলমোস্ট দ্য হোল ফিশ মানে খেয়ে ফেলেছিল মাছটার প্রায় অর্ধেক। এখানে অলমোস্ট হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, শুধু মুখে বলে দিই, মনে রাখবে অলমোস্ট এমন একটা অ্যাডভার্ব ও যার সামনে বসবে তাকে বিশেষায়িত করবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি রহিম খেয়েছিল মাছটার প্রায় অর্ধেক, আমি মাছটাকে বলছি যে পুরো মাছটা খাইনি, প্রায় অর্ধেকটা, সেক্ষেত্রে অলমোস্টটা বসবে মাছের পূর্বে। কিন্তু আমি যদি খাবারের পূর্বে দিই তাহলে অর্থটা হবে রহিম মাছটার প্রায় খেয়েই ছিল, মানে মাছটা প্রায় খেয়েই ছিল, মানে খাইছে কি খাইনি এটা নিয়ে সন্দেহ। এবং স্বাভাবিকভাবে আমরা ধরে নিয়েছিলাম যে এটা হচ্ছে খাবারকে বিশেষায়িত করছে। কিন্তু আমরা নর্মালি বাংলায় কি বলি? আমরা বাংলায় বলি রহিম মাছটার প্রায় অর্ধেকটাই খেয়েছিল বা বেশিরভাগটাই খেয়েছিল। ওকে, ডান। ওকে, সো রাইট আনসার ইজ অলমোস্ট। সো অলমোস্টের পজিশনটা দেখতে হবে বাংলায় কোথায় বসছে। তবে এটা এইটুকু মনে রাখো যে অলমোস্ট ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাডভার্ব। এই নোটটুকু রাখো, অলমোস্ট ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাডভার্ব, নোট অ্যাডভার্ব। ওকে, সো হুইচ সেন্টেন্স ইজ দ্য কারেক্ট ইউজ অফ জেরান্ড? বলছে নিচের কোনটিতে আন্ডারলাইন করা শব্দগুলোর ভেতরে জেরান্ডের ব্যবহার ঠিকঠাক রয়েছে? সো যখনই আমি জেরান্ডের কথা বলেছি আমার মাথায় এসেছে যেটা এমন একটা জিনিস যেটা কিনা ভার্বের সঙ্গে আইএনজি হবে, তবে সাথে মাথায় রাখতে হবে ও সাবজেক্ট হিসেবে বাক্যে বসতে পারে, রাইট? ও অবজেক্ট হিসেবে বাক্যে বসতে পারে, ও আফটার প্রেপোজিশন বসতে পারে, মানে প্রেপোজিশনের পরে বসতে পারে। মোটামুটি এই কয়টা। আরেকটা হচ্ছে অ্যাজ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। পরবর্তীতে বোঝাবো ভার্বের সঙ্গে আইএনজি হলে সেটা সাবজেক্ট হিসেবে বসবে, অবজেক্ট হিসেবে। দেখো ভার্বের সঙ্গে আইএনজি, ডান্স থেকে ডান্সিং, রাইট? সো ডান্সিং ইজ আ গুড এক্সারসাইজ। অবশ্যই সি ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ এই বাক্যতেই একমাত্র ডান্সিংটা জেরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। এগুলো হলে তার নাম হচ্ছে জেরান্ড। এই বলো জেরান্ডে কিসের মতো কাজ করে? নাউনের মতো, অবশ্যই। আর নাউনই তো বাক্যের সাবজেক্ট হতে পারে, রাইট? তাহলে অন্যান্য বাক্যগুলোতে কি হয়েছে একটু জানলে খুব কাজে দেবে এবং খুব ইম্পর্টেন্ট এটা। সাবজেক্ট ভার্ব, অবজেক্টের পর ভার্বের সঙ্গে যদি আইএনজি তোমরা কখনো দেখতে পাও, এটা খুব করে মনে রাখবে। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের পর যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে এটার নাম হয়ে যাবে পার্টিসিপল, পার্টিসিপল। এ একটা নোট, খেয়াল রাখো তোমরা, এটা একটা সূত্র গেল পার্টিসিপল। ওকে, এরপর নেক্সট দেখো, যে কোনো কন্টিনিউয়াস টেন্স, যে কোনো কন্টিনিউয়াস টেন্স, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানেই কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স ইজ ইকুয়াল টু এই যে ভার্বের সঙ্গে আইএনজি হয় তার নাম হচ্ছে পার্টিসিপল। এই একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে যখনই ইনট্রানজিটিভ ভার্বের পরে ভার্বের সঙ্গে আইএনজি থাকে। নেক্সট, ইনট্রানজিটিভ ভার্ব এবং তারপর কিছু একটা থাকতে পারে, এই ভার্বের সঙ্গে যখনই আইএনজি থাকবে ইজ ইকুয়াল টু
তার নাম হচ্ছে পার্টিসিপল। তুমি চিন্তা করতে পারবে না, অল্প কথায় পুরো পার্টিসিপলের আলোচনাটাই হয়ে গেছে। দেখতে চাও? চলো আমি একটু দেখিয়ে দিই তোমাদের। সেটা হলো এই বাক্যটা খেয়াল করো যে আই স দ্য গার্ল, এই যে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবার শেষে ভার্বের সঙ্গে আইএনজি, অতএব এটার নাম হচ্ছে পার্টিসিপল। ওকে, আই এম ডান্সিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে যে আইএনজি থাকে তার নাম হচ্ছে পার্টিসিপল। আবার দ্য গার্ল কেম, এই যে ইনট্রানজিটিভ ভার্বের পর পরবর্তী যখন ভার্বের সঙ্গে একটা আইএনজি থাকবে তার নাম হচ্ছে পার্টিসিপল। ব্যাস, আশা করি পরবর্তীতে বিস্তারিত জানবে, বাট এইটুকু মনে রাখো জেরান্ড পার্টিসিপলের মোটামুটি আমরা একটা কনসেপ্ট দিয়ে ফেলেছি 253 নাম্বার থেকে। তোমরা জেরান্ড এবং পার্টিসিপল একটা দুর্দান্ত ধারণা পেয়েছো। এবার আসো 254, আই ডিডন্ট ফলো হু পাস্ট বাই মি। আমি খেয়াল করিনি কে আমাকে পাশ কাটিয়ে চলে গেল। ইট মাইট বি সজীব, আমি নিশ্চিত সে সজীব হবে। আই মাইট বি সজীব। একটু বেশি নিশ্চয়তা, বেশি ফোর্স দিয়ে বলার ক্ষেত্রে মাইট ব্যবহার করতে হয়, আর আমরা জানি মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে। সো ইট মাইট বি সজীব। জানাও দেখি এই স্লাইডে কার কয়টি হলো। আসো পরের স্লাইডে 255, only after I ... home did I remember my doctor's appointment. Okay, only after I ... home did I remember my doctor's appointment. The right answer is only after I went home. একমাত্র বাড়ি যাওয়ার পরেই আমি ডিড আই রিমেম্বার মাই ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, ডাক্তারের সিরিয়ালের কথা বা অ্যাপয়েন্টমেন্টের কথা আমার মনে হয়েছিল। ভালো করে বোঝো, একমাত্র বাড়ি যাওয়ার পরেই, একমাত্র বাড়ি যাওয়ার পরেই, পরেই একটু গুরুত্ব দিয়ে, ফোর্স দিয়ে। সো মজার বিষয় যেটা, সেটা হচ্ছে কয়েকটি শব্দ তোমাকে মনে রাখতে হবে। এখানে এই বিষয়টা পরে বলবো, কিন্তু এইটুকু বলে রাখি, প্রশ্ন সমাধানের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অল্প কথায় পুরো জিনিসটাকে ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে যে নর্মালি আমাদের যেটা হচ্ছে ইনভার্সন, এটা মনে রেখো তোমরা, ইনভার্সন মানে হচ্ছে ফোর্স। আমরা যখন ইনভার্সন করি তখন একটা বাক্যতে ফোর্স ক্রিয়েট করি। এখন এই ফোর্স ক্রিয়েট করার ক্ষেত্রে ইংরেজি গ্রামারের নিয়ম হচ্ছে আগে আসবে অক্সিলারি ভার্ব, এটা একটা অদ্ভুত নিয়ম। তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে বাকি অংশ, সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন। এবং এই পরিবর্তনটা অন্য কোথাও হবে না, দুইটা বাক্য থাকলে সেটা হবে মেইন ক্লজে, মানে প্রধান বাক্যতে। ধরো এখানে অনলি আফটার, এটা একটা বাক্য, ডিড এটা একটা বাক্য। আসলে মেইন বাক্য কোনটা? মেইন হচ্ছে এইটা, কারণ আই রিমেম্বার্ড মাই ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, আমি ডক্টরের কথা স্মরণ করেছিলাম, এই কথা বললেও বাক্যটা অর্থ ক্লিয়ার, মেইন ক্লজ। কিন্তু অনলি আফটার আই ওয়েন্ট হোম মানে কথাটা অস্পষ্ট থেকে যাবে, একমাত্র বাড়ি পৌঁছানোর পরেই, তারপরে কি প্রশ্ন রয়ে যায়। সো এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা আমি বাদ দিলাম। মেইন ক্লজটাকে আমার করতে হবে ইনভার্সন মানেই আগে নিয়ে আসতে হবে অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব থেকে বাকি অংশ। এখন প্রশ্ন হচ্ছে আমি কি করে বুঝবো যে আমাকে এই কাজটা করতে হবে? তুমি এই জায়গাটা নোট করতে পারো, বা আমি বলবো যে এই জায়গাটা তুমি একটু আমি একটু অন্য কালার দিয়ে দিই। এই জায়গাটা খেয়াল করো, কিভাবে আমি বুঝবো। অনেকগুলো শব্দ আছে, কিন্তু স্পেশালি আমি কয়েকটা শব্দ দিচ্ছি। যেমন ধরো অনলি দিয়ে যে শব্দ, যেমন ধরো অনলি আফটার, অনলি দিয়ে একটা তুমি শব্দ পাবে। এরপরে অ্যাট নো টাইম এরকম শব্দ যদি বাক্যের শুরুতে আসে, অথবা হচ্ছে বাই নো মিনস এরকম কোনো শব্দ আসে, অথবা ধরো লিটিল, বাক্যের শুরুতে লিটিল বসেছে, অথবা নাও হোয়ার যদি কোথাও এসে যায়, নাও হোয়ার। আর আরেকটি হচ্ছে আন্ডার নো সার্কামস্টেন্স, আন্ডার নো সার্কামস্টেন্স, CUMSTAN, আচ্ছা TN সার্কামস্টেন্স। ওকে, এই শব্দগুলো যদি থাকে
তাহলে কেবলমাত্র এই রুলটি প্রযোজ্য, যেটাকে আমরা বলছি ইনভার্সন। ইনভার্সন মানেই হচ্ছে একটা বাক্যের অর্থকে বেশি ফোকাস দেওয়া। মনে রেখো, একটি বাক্যের অর্থকে বেশি ফোকাস দেওয়া মানে নর্মাল থেকে একটু বেশি গুরুত্ব দিয়ে বলা। যেমন আমি এবার আসি এই বাক্যটা নিয়ে একটু কথা বলি। এই বাক্য বনাম, ভালো করে বুঝো, এই বাক্য ভার্সাস আই রিমেম্বার্ড। এই বাক্য, তোমরা কি এখানে কেউ আছো এমন আমাকে বলতে পারো এই দুইটা বাক্যের অর্থ কি? নিচে যে বাক্যটা আই রিমেম্বার্ড মাই ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, আমি ডাক্তারের সিরিয়ালের কথা মনে করেছিলাম, একেবারে জেনারেল কথা এবং এর ভিতরে কোনো ফোর্স নেই, আমি ডাক্তারের কথা মনে করেছিলাম। আর যখনই বলছি ডিড আই রিমেম্বার মাই ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, ডাক্তারের কথাই আমি মনে করেছিলাম, তার মানে বাড়ি যাওয়ার পর ডাক্তারের কথাই আমার প্রথম মনে হয়েছিল, অন্য কারো নয়, অনেক বেশি ফোর্স দেওয়ার জন্য। FORC, ফোর্স। আশা করি বুঝেছ যে ইনভার্সন কেন আমরা বাক্যে ব্যবহার করি। একটা সাধারণ কথাকে একটু ফোর্স দেওয়ার জন্য এইরকমভাবে আমরা একটু ইনভার্স করি, দ্যাট মিনস অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টে পূর্বে নিয়ে আসি। এটা গ্রামারের একটা দুর্দান্ত নিয়ম। আচ্ছা, 256 আসো, আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা, আমি সর্বদাই আমব্রেলা ছাতা নিয়ে থাকি, ইন কেস ইট রেইনস, পাছে না বৃষ্টি হয়, পাছে না বৃষ্টি হয়। আমরা সম্ভাব্য কোনো ঘটনার ক্ষেত্রে ইন কেস ব্যবহার করি। দেখো অর্থটা, আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা, আমি সর্বদা একটা ছাতা নিয়ে বের হই, ইন কেস ইট রেইনস, যদি বৃষ্টি না হয় এমন সম্ভাবনা অর্থে, যদি বৃষ্টি হয় এমন আশঙ্কা, সো এরকম আশঙ্কার ক্ষেত্রে আমরা ইন কেস ইউজ করি। আনলেস দিলে অর্থটা ক্লিয়ার হবে না। আনলেস, বৃষ্টি যদি না হয়, মিসিং। ইফ দিলে অর্থটা এখানে আসবে না। যদি বৃষ্টি হয় অর্থটা ক্লিয়ার আসবে না। ইন কেস অফের পরে ক্লজ বসে না, ইন কেস অফের পরে একটা নাউন বা নাউন ফ্রেজ বসে, চলবে না। সো দ্য রাইট আনসার ইন কেস। ওকে, 257, উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ, তুমি কি বাংলাদেশকে খুঁজে বের করতে পারো অন দ্য ম্যাপ, ম্যাপের উপরে। মোটামুটি এইটা তোমরা মুখস্থ রাখতে পারো, খুব কমন ব্যাপার। অন দ্য ম্যাপ, কোলোকেশন মানে ম্যাপের পূর্বে স্বাভাবিকভাবে বসে। তারপরে কি, আর ধরো আরেকটা আছে, সেটা হচ্ছে যেটা অনেক ইউজ হতে পারে, অন দ্য পেজ, পেজের ক্ষেত্রেও কিন্তু অন বসে, অন দ্য পেজ, ঠিক আছে। এরকম কিছু ক্ষেত্রে অন দ্য বসে। আরও আমি একটা দিই, এটা অনেক সময় তোমার আসতে পারে, যেমন তোমার আমরা যখন কোনো মিডিয়া ব্যবহার করি, এই সংবাদ, বিভিন্ন রকমের মিডিয়া, তখন অন অন কিন্তু একটা জিনিস, অন দ্য ইন্টারনেট, অন দ্য ইন্টারনেট, এটা একটা ইম্পর্টেন্ট আছে। তারপরে ধরো অন টিভি, টিভির ক্ষেত্রে হতে পারে, ইত্যাদি। তারপরে কোনো অ্যাকশন, কোনো বিক্রি হচ্ছে কোনো কিছু, অন সেল, অন ফায়ার, এরকম, ঠিক আছে। কয়েকটা দিয়ে দিই, এগুলি পরীক্ষা বারবার আসে, আমি জেনে দিলাম অন ফায়ার। সো এই হচ্ছে মোটামুটি অনের স্পেশাল ইউজ, যেগুলো আসলে নর্মালি তোমরা অনের ব্যবহারে পাবে না, কিন্তু পরীক্ষা আসবে। হ্যাঁ, অন দ্য ম্যাপ, অন দ্য পেজ, অন দ্য ইন্টারনেট, অন টিভি, অন সেল, অন ফায়ার, এটসেট্রা, ইটিসি। ক্লিয়ার? ব্যাস, এগুলো মুখস্থ করতে হয়। ওই যে অন দ্য টেবল দিয়েছো না, এই এত সহজগুলো পরীক্ষা আসে না, অন দ্য টেবল। আচ্ছা, এবার আমরা পরের স্লাইডে আসি। জানো এই স্লাইডে কার কয়টি হয়েছে? ওকে, 258, উই ওয়ার্ক এভরি ডে এক্সেপ্ট ফ্রাইডে। ইন দিস সেন্টেন্স এক্সেপ্ট ইজ অ্যান, অর্থাৎ এই বাক্যতে এক্সেপ্ট মানে কি, আমরা একটু ফার্স্টে বাংলা অর্থটা করিনি। এক্সেপ্ট মানে কি, নর্মালি এক্সেপ্ট মানে হচ্ছে ব্যতীত। এই ব্যতীত ওর অনেকগুলো ইংরেজি আছে, তার ভিতরে আমি তোমাদের দু একটা নোট করে দিই, যেটা হচ্ছে তোমাদের লাগবে। ফার্স্টে আনসার নিয়ে নাও, ইটস আ প্রেপোজিশন, প্রেপোজিশন, অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ EXCEPT, অ্যাকসেপ্ট মানে হচ্ছে বেসিক্যালি উইদাউট। তারপরে আরেকটা তোমরা পাবে কোনো কোনো সময়, সেটি হচ্ছে বাট। বাটও কিন্তু নেগেটিভ অর্থে ইউজ হয়। বাট শুধু কনজাংশন নয়, বাট কিন্তু প্রেপোজিশনও হয় যদি তার অর্থ হয় ব্যতীত। আরেকটি আছে, সেটা হচ্ছে পাস্ট। এই সবগুলো শব্দের অর্থই কিন্তু ছাড়া বা নেগেটিভ একটা অর্থ দেয়, এইটা তোমরা মনে রেখো সবাই। উই ওয়ার্ক এভরি ডে অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টটা তুলে দিয়ে তদস্থলে আমি কিন্তু এখানে যদি বাট দিতাম, বাট ফ্রাইডে, ঠিক আছে। আমি যদি উইদাউট দিতাম, সবগুলোর অর্থ একই, যে আমি প্রতিদিন কাজ করি শুক্রবার ব্যতীত। কিন্তু এখানে একটা কিছু মৌলিক পার্থক্য আছে, যে অ্যাকসেপ্ট কোথায় বসে, উইদাউট কোথায় বসে। নর্মালি উইদাউটটা ওই কোনো বিষাদির ক্ষেত্রে বসে, ফ্রাইডের ক্ষেত্রে নয়। যেমন বলতে পারি উইদাউট প্রিপারেশন,
উইদাউট থিঙ্কিং, হ্যাঁ, কোনো বিষয় সম্পর্কে উইদাউট বসে। এছাড়া এক্সেপ্টের পরিবর্তে আমরা বার্ড বা পাস্ট এগুলো ব্যবহার করতে পারি। পাস্টের আরও অনেক ব্যবহার রয়েছে, শুধু এইটুকু মনে রাখো সবগুলোই হচ্ছে প্রেপোজিশন, যদি এগুলো পরে একটা নাউন বসে। মনে থাকবে এই শর্টকাটটা আমার মনে হয় এখানে দেওয়া উচিত তোমাদের। এই সবগুলোর পরেই যদি নাউন বা নাউন ফ্রেজ থাকে তবে এই সবগুলো নাম হয়ে যাবে প্রেপোজিশন, সবগুলো নাম হবে প্রেপোজিশন। ঠিক আছে, এই সবগুলো নাম হয়ে যাবে প্রেপোজিশন। ডান। ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি, অর্থাৎ হতাশা সবসময় হচ্ছে অনেকটা, বিষণ্ণতা প্রায়ই হচ্ছে বংশগত বিষয়। খুব সিরিয়াস ব্যাপার। বিষণ্ণতা কি বললাম, বংশগত ব্যাপার। বাবা টেনশন করতো সন্তানের হয়েছে, আমার বাবা করে মানে আমার দাদারও ছিল। এইগুলো কিন্তু খুব মারাত্মক। এখান থেকে টেনশন থেকে বাঁচার জন্য অবশ্যই আল্লাহর কাছে পানাহা চাইতে হবে। ঠিক আছে, ডিপ্রেশন কিন্তু অনেকটা এরকম যে বাবা ডায়াবেটিস ছিল সন্তানের হয়েছে, এই রকম ব্যাপার। এখান থেকে নিজেকে লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে, ধারণার মাধ্যমে এই ধরনের ডিপ্রেশনগুলো, বিষণ্ণতাগুলো রিমুভ করতে হবে। এনিওয়ে, হেরিডিটারি মানে হচ্ছে বিষণ্ণতা, কি বলে, বংশগত। এখন এই বংশগত শব্দটা কি? ইটস অ্যান অ্যাডজেক্টিভ। প্রশ্ন হচ্ছে এটাকে আমরা কেন অ্যাডজেক্টিভ বলছি? খুবই সিম্পল, একটা সূত্র তোমরা মনে রাখবে। সাবজেক্ট এবং এরপর যদি বি ভার্ব থাকে, বি ভার্ব চেনো না এমন কেউ আছে নাকি? এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়ার, বিশেষ করে এই কয়টা বেশি ব্যবহার হয়। এইগুলোর পর আমরা যে শব্দটা বসাই সেটার নাম অ্যাডজেক্টিভ, ADJECT, অ্যাডজেক্টিভ, এবং এর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আর আমি যখনই কমপ্লিমেন্ট বলেছি তখন এই বি ভার্বটার নাম হবে, বি ভার্বের নাম হয়ে যাবে লিঙ্কিং ভার্ব। বি ভার্বের নাম হয়ে যাবে লিঙ্কিং, LINKING, লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব। আমি এই বি ভার্বটা কেটে দেবো এখন। লিঙ্কিং ভার্ব, পরে বসবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আর এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের মাঝখানে ঠিক এই জায়গাটায় যদি কেউ বসতে চায় তাহলে অ্যাডজেক্টিভের আগে কে বসে বলো তো? ইয়েস, সে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব, ADVRB, অ্যাডভার্ব। ব্যাস, একটু খেয়াল রাখো আমি কেন এটা দিচ্ছি, কারণ এই যে অফেন আছে, অনেকের প্রশ্ন আসতে পারে এটা কি? অ্যাডভার্ব। আর হেরিডিটারি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এই ইজটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। খুব সুন্দর করে বুঝে গেলে তোমরা। 260, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড হ্যাজ বিন ফর্ম উইথ আ প্রিফিক্স? ইয়েস, কোনটাতে প্রিফিক্স আছে? শব্দের শুরুতে বসে প্রিফিক্স, মাঝখানে শব্দটাকে বলা হয় অ্যাফিক্স, আর শব্দের শেষে বসে সাফিক্স। এই সূত্রটা মনে রেখো তোমরা। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম, অনেক সময় এরকম বলা হয় ROOT, রুট, আর সবার শেষে, অর্থাৎ এই রুট শব্দটার নামই হচ্ছে অ্যাফিক্স। ঠিক আছে, তাহলে এই রুট শব্দের পূর্বে বলা হচ্ছে যে প্রিফিক্স ব্যবহৃত হয়েছে কোনটাতে, মানে রুট শব্দের আগে একটা শব্দ ব্যবহার হয়েছে কোনটাতে, যেটা নতুন একটা শব্দ, সেটি হচ্ছে আমরাল। এই আমরাল যে শব্দটা, এই যে শব্দটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু মূলত প্রিফিক্স। কেন জানো বলি? আসলে মোরাল হচ্ছে মূল শব্দ, মোরাল হচ্ছে মূল শব্দ। ঠিক আছে, নীতি। আর তার আগে একটা বসে গেছে, এমোরাল। তো এই একটা যে তোমার হচ্ছে প্রিফিক্স হতে পারে তার প্রমাণ হচ্ছে এটা একটা লেটারও। এখানে এটা নেগেটিভ অর্থে দেওয়া হয়েছে, এমোরাল। হ্যাঁ, নৈতিকতাহীন, নীতিহীন। মোরাল মানে হচ্ছে নীতি, আর এমোরাল মানে হচ্ছে নীতিহীন। ইজ ইকুয়াল টু হচ্ছে উইদাউট। সো এটি বলা হচ্ছিল। আর অন্যগুলো একটাই শব্দ, এইখানে পুরো শব্দেরই একটা অংশ। ঠিক আছে, অথেন্টিক, খাঁটি। অ্যাসপারশনস মানে সন্দেহ, আর অ্যামনেশিয়া স্মৃতিবিলোপ, এরকম কিছু, স্মৃতিবিলোপ এরকম কিছু। জানাও এই স্লাইডে কার কয়টি হয়েছে। ওকে, সো নেক্সট স্লাইডে আসি। দ্য প্রাইস অফ দ্য রাইস আর, অর্থাৎ চাউলের প্রাইসটা কি হচ্ছে বলতো? চাউলের প্রাইসটা রাইজিং, বেড়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন? নোট ইজ, ওকে, সো প্রশ্ন হচ্ছে কেন। এখানে যে জিনিসটা তোমাকে জানতে হবে সেটা হলো রাইজ আর রেইজ, এই দুইটার মধ্যে পার্থক্য জানতে হবে। রেইজ
আরেকটা হচ্ছে রাইজ। প্রচুর পরিমাণে এটা আসে, অনেক পরিমাণে ব্যবহার হয় এটা, রাইজ আর রেইজ। একটু দেখো, সেটা হচ্ছে আমরা যখন বলি যে রেইজ, রেইজ, দ্যাট মিনস এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটার নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, টিভি। এ যদি কোথাও বসে তুমি নিশ্চিত থাকবে এরপর একটা অবজেক্ট থাকা বাধ্যতামূলক, রাইট? আর রাইজ যদি কোথাও বসে এর নাম হচ্ছে ইনট্রানজিটিভ, আইন টিভি। এরপরে আর কিছু না বসালেও চলবে, এরপরে বসবে হয় ফুল স্টপ, আর না হয় কি বসবে বলো তো? ইনট্রানজিটিভ ভার্বে ফুল স্টপ না বসে কি বসতে পারে? হয় অ্যাডভার্ব না হয় অ্যাডভার্বিয়াল। ব্যাস, অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল। ওকে, ব্যাস। এবার খেয়াল করে দেখো, এই যে রাইজিং কিন্তু ফুল স্টপ। সো কথাটা কিন্তু ঠিক আছে, দ্য প্রাইজেস অফ রাইস আর রাইজিং, রাইসের দামটা বেড়ে চলেছে, কথা আমার শেষ, ক্লিয়ার। কিন্তু যদি আমি কোথাও এই রেইজটা ইউজ করি তাহলে দ্য বয় রেইজড, আর এ আই এস ই, রেইজড, আমি ফুল স্টপ দিতে পারবো না। দ্য বয়েজ, ধরো বললাম বালকরা তুলেছিল, কি তুলেছিল প্রশ্ন, এখানে একটা আমাকে অবজেক্ট দিতেই হবে, অবজেক্ট দিতেই হবে, কারণ এটা ট্রানজিটিভ ভার্ব। সো দ্য বয়েজ রেস্ট, হয়তো বললাম যে দে আর হ্যান্ডস, HNDS, হ্যান্ডস। আশা করি বুঝতে পেরেছ। সেই জায়গা থেকে আমরা রাইজিংটা নিলাম, রেইজিং কেন নিলাম না? আর পাস্ট পার্টিসিপল কেন হবে? বি ভার্বে তো আইএনজি হয়, তাই না? আমরা এদিকে কেন যাব? এটা হবে না। 262, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, হু ইজ কলিং মি। হু থাকলে একটা ছোট্ট রুল শুধু মনে রাখো, ভয়েসে যখন বিস্তর আলোচনা করব সেখানে ইনশাল্লাহ কমন দেওয়ার চেষ্টা করব। হু ইজ ইকুয়াল টু হচ্ছে বাই হোম, বাই হোম। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, সবার শেষে কোয়েশ্চেন মার্ক। আর একটা বিষয় হচ্ছে যে টেন্স অনুযায়ী হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে বিভার, এরপরে হচ্ছে সাবজেক্ট, বিভার এরপরে হচ্ছে সাবজেক্ট। ও আচ্ছা, রাইট আনসারটা তো ফার্স্টে দিয়ে আগে, সি নাম্বার ইজ দ্য রাইট আনসার। ওকে, তো সেই জায়গা থেকে হু থাকলে আমরা বাই হোম নিয়েছি, অক্সিলারি ভার্ব নিয়েছি, বিভার্ব, এরপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে বিং, বাকি অংশ যা আছে তাই, যেটা কিনা শুধুমাত্র রাইট আছে কোনটায়? এটা প্লাস বিং, যেটা কিনা শুধুমাত্র আমরা সি নাম্বারে রাইট দেখতে পাচ্ছি। ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা বলো তো, হি ইজ কলিং মি, কলিংটা কি, জেরার না পার্টিসিপল? একটু বলতে থাকো তোমরা, পরে বলছি এটার আনসার। আচ্ছা, 263 নম্বরে আসো, দ্য ট্রেন ডট ডট ফ্রম রংপুর, অর্থাৎ ট্রেনটি ইতোমধ্যে রংপুর থেকে পৌঁছেছে, ট্রেনটি ইতোমধ্যে রংপুর থেকে পৌঁছেছে। সো দ্য রাইট আনসার হ্যাজ অলরেডি অ্যারাইভড। নর্মালি ইতোমধ্যে অর্থে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব, ইতোমধ্যে, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এই কয়েকটা শব্দ আমি স্পেশালি বলবো, যে যদি কোথাও অলরেডি, আরইসিএনটি, রিসেন্টলি, লেটলি, অনেক শব্দ আছে তার ভিতরে অলরেডি, রিসেন্টলি এবং লেটলি, এই কয়টি শব্দকে আমি ফোকাস দিচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট মানেই আমরা জানি যে হ্যাভ বা হ্যাজ আসবে, আর তারপরে কি হবে? V3, মানে পাস্ট পার্টিসিপল। কিন্তু যদি কখনো অ্যাডভার্ব বসে যায়, মানে এই শব্দগুলোর কোনো একটা, তাহলে তার অবস্থান হবে ঠিক এই জায়গাটায়। আমি জাস্ট এটাকে একটু অন্য কালার দিই যাতে করে তোমরা পরে এটা ধরতে পারো, কেমন? এই যে দেখো, এই শব্দগুলো বসবে হ্যাভ হ্যাজের একেবারে মাঝখানে। ওকে, চলো এবার দেখি। এই যে দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড, রাইট, V3, কিন্তু বসেছে কোথায়? মাঝখানে। এই মাঝখানে বসেছে এটা না জানলে কিন্তু তুমি ভুলভাল করে অন্যদিকে নজর দিতে পারো। আশা করি বুঝতে পেরেছ। এবার ঝটপট করে কমেন্টে জানাও কার কয়টি হয়েছে। এবং একজন লিখেছ যে 262 নাম্বার কোয়েশ্চেনটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রচুর আসে। ইয়েস, শুধু এইটা না, আমি যে 1000 প্রশ্ন তোমাদেরকে দেব, প্রতিটা প্রশ্নই অত্যন্ত সময় নিয়ে তৈরি করা, প্রতিটা পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপরের স্লাইডে আমরা আসি। 264, হি সেইড দ্যাট হি, এই রুলটা অলরেডি আমি তোমাদের বলেছি। দ্য রাইট আনসার ইজ, ফার্স্টে দিয়ে দিই, রাইট আনসার হচ্ছে, ওকে ওকে, 264 রাইট উত্তর উড। প্রশ্ন হচ্ছে কেন? প্রশ্ন হচ্ছে কেন?
নর্মালি তোমাদের মনে আছে কিনা, পাস্ট যদি হয় তাহলে অন্য পাশেও পাস্ট হয়। এই পাশটা পাস্ট, তাই এই পাশটা আমাকে পাস্ট করতে হবে। এখন এখানে পাস্ট কোনটা? উইলের পাস্ট হচ্ছে উড, মানে যেটাকে বলা হয় ফিউচার ইন দ্য পাস্ট। পাস্ট এটাকে বলা হয় ফিউচার ইন দ্য পাস্ট, PFUTURE, ফিউচার ইন দ্য পাস্ট। সেদিক থেকে উড ইজ দ্য রাইট আনসার। হি সেইড দ্যাট, সে বলেছিল যে হি উড বি আনএবল টু কাম, সে আসতে অক্ষম হতে পারে। আচ্ছা, 265 নাম্বার, ওয়ান অফ দ্য আর্গুমেন্টস শি অফার্ড, তার দেওয়া যুক্তি হলো বা যুক্তিটা ছিল ওয়াজ কনভিনসিং, রাইট আনসার ছিল বিশ্বাসযোগ্য। কনভিনসিং মানে বিশ্বাসযোগ্য। এই জায়গায় দুর্দান্ত একটা রুল আছে, এটা পরীক্ষায় অনেক আসে, এবং আমি যদি বলি যে 1000 স্টার মার্ক দিয়ে নাও, তাহলে সেটা হচ্ছে এটা, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ওয়ান অফ দ্য, এরপরে যে নাউনটা হবে সে নাউনটা হচ্ছে প্লুরাল, বাট এরপরে যে ভার্বটা হবে সেই ভার্বটা হবে সিঙ্গুলার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর, এরকম। ওয়ান অফ দ্য, তুমি খেয়াল করো, ওয়ান অফ দ্য, সো আর্গুমেন্টস প্লুরাল হয়েছে, অতএব ভার্বটা হবে সিঙ্গুলার, ওয়াজ কনভিনসিং। আর এই শি অফার দেওয়া হয়েছে না, এটা আসলে বাড়তি একটা অংশ, ঠিক আছে। ওয়ান অফ দ্য আর্গুমেন্টস ওয়াজ কনভিনসিং। আর এইরকম ছোট ছোট অংশগুলো যেগুলো হচ্ছে রেডিউস ক্লজ হিসেবে বাক্যের মাঝে ছোট্ট করে বসে, শি অফার্ড অর্থাৎ যে বিষয়টা সে প্রস্তাব নিয়ে এসেছিল সেটা ছিল বিশ্বাসযোগ্য। ওয়েল, সো ওয়ান অফের পর নাউনটা প্লুরাল, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। এটা যদি না জানতে তাহলে হয়তোবা আর কনভিন্সিং করতে পারতে, এদিকে নজর দিতে পারতে, বা এটাও করতে পারতে, ঠিক আছে। এবং সাথে এটাও বলে দিই, ভার্বের সঙ্গে আইএনজি থাকলে সর্বদাই কিন্তু ওটা কন্টিনিউয়াস টেন্স হয় না, এটা কিন্তু বেসিক্যালি অ্যাডজেক্টিভ। বিশ্বাসযোগ্য বাংলাটা বোঝার চেষ্টা করো। ইংরেজিতে এরকম অনেক শব্দ আছে, অ্যাস্ট্রোনাইজিং, সারপ্রাইজিং, অ্যামেজিং, রাইট। এই শব্দগুলো সাথে আইএনজি থাকলে সেটা বেসিক্যালি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ওকে, এবার আসো 266, তার বাড়ি রাজশাহী। তার বাড়ি রাজশাহী। দ্য রাইট আনসার ইজ হি কামস ফ্রম রাজশাহী। এখন অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে, তার বাড়ি, এই বাড়ি বলার জন্য বেশিরভাগ শিক্ষার্থী রাইট উত্তর হিজ হাউস দিয়ে ফেলবে। হাউস অন্য জিনিস, থাকার বাড়ি হলে হিজ হোম যদি এখানে হতো এটা রাইট হয়ে যেত। ভালো করে বোঝো, হিজ হোম ইজ ইন রাজশাহী, তখন রাইট হতে পারতো। এই হাউস এবং হোম নিয়ে বিস্তারিত আলোচনা করবো একদিন, তবে শর্টকাটে এইটুকু বলি, হোম হচ্ছে নিজের বাড়ি আর হাউস হচ্ছে শ্বশুর বাড়ি। এটুকু মনে রাখবে, হোম হচ্ছে নিজের বাড়ি, মানে শান্তির জায়গা, ঘুমালে মনে হয় কেউ ডাকবে না, এটা আমার। ওকে, আর হাউস মানে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি মানে শ্বশুর শাশুড়ি যদি মনের মতো জামাই না পায়, তাকে কিন্তু বলতেই পারে, বাবা তুমি বের হয়ে যাও। দ্যাট মিনস হাউস এটা বিস্তর আলোচনা, কিন্তু হোম হচ্ছে শান্তির নীড়, শান্তির আবাসকে হোম বলা হয়। এনিওয়ে, এই কারণে এটা রাইট। আর হি লিভস ইন রাজশাহী, বাংলা অর্থ সে রাজশাহীতে বাস করে, চলবে না। হি হ্যাজ আ হোম ইন রাজশাহী, তার রাজশাহীতে একটা বাড়ি আছে, এরকম আসলে আমরা কথা কখনো বলি না। বাড়ি আছে কিন্তু সে সেখানে থাকে না, এরকম অর্থে হি হ্যাজ আ হাউস বলতে পারি। এখানে হাউস না হয়ে যদি এখানে আবার এখানে হোম না হয়ে হাউস হতো, তাহলে এক অর্থে আবার এটা রাইট ছিল, বাক্যটা রাইট, ট্রান্সলেশনে রাইট নয়। সো যাদের বি নাম্বার রাইট হয়েছে একটু জানাও। ওকে, নেক্সট স্লাইডে আসি আমরা। 267, দ্য পুলিশ। ইয়েস, এইবার এই রুলটা কমন পড়েছে। কোন রুলটা বলো তো? পুলিশ হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের পর ভার্ব কিন্তু প্লুরাল হয়ে যায়। দ্য পুলিশ আর ইনফর্মড ইয়েস্টারডে, অর্থাৎ গতকালকে পুলিশকে জানানো হয়েছিল, গতকালকে পুলিশকে জানানো হয়েছিল। সো দ্য পুলিশ আর ইনফর্ম, মনে আছে একটু আগেই বলেছিলাম পুলিশ কি কি, ক্যাটেল, পুলিশ, তারপরে কি চিলড্রেন, ভার্মিন, পোলট্রি, এগুলো মনে রাখতে হবে। এই শব্দগুলোর পর ভার্ব হয়ে যায় প্লুরাল। ওকে, আর যেহেতু ইয়েস্টারডে আছে অতএব ভার্বটা প্লুরাল হবে। এটা যে কি পরিমাণে আসে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এই বিশেষ করে এই যে লাস্ট, ধরো ইয়েস্টারডে, ইয়েস্টারডে অনেক আছে, তার ভিতরে হচ্ছে এগো, আর হচ্ছে দ্যাট, আর হচ্ছে ইন প্লাস
তোমার হচ্ছে টাইম, যেমন ইন 1997 ইত্যাদি, এগুলো থাকলে কোনো কথা নেই, পাস্ট টেন্স হবে। এটা প্রচুর পরিমাণে ইউজ হয়, একটু মনে রেখো, এটা আসে প্রচুর পরিমাণে। আর সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, সেন্টেন্স হচ্ছে অনেকগুলো শব্দের সমষ্টি, দ্যাট এক্সপ্রেসেস দ্য কমপ্লিট, যে সেন্টেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে কমপ্লিট থট, মানে পরিপূর্ণ চিন্তা প্রকাশ করে থাকে। থট, পরিপূর্ণ চিন্তা মানে হচ্ছে সেন্টেন্স, কমপ্লিট থট। আর প্যারাগ্রাফটা কি? প্যারাগ্রাফ ইজ হচ্ছে ওয়ান প্যারা, আমি ছোট করে লিখে দিই, অ্যান্ড জাস্ট ওয়ান আইডিয়া, ঠিক আছে। আর ফ্র্যাগমেন্ট মানে ওই যে ভাঙ্গা অংশ, ওটা আসে না। ওয়ান প্যারা ওয়ান আইডিয়াকে বলা হয় প্যারাগ্রাফ। আর প্রেডিকেট মানে কি? প্রেডিকেট ইজ ইকুয়াল টু হচ্ছে ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্ট বাদ দিয়ে ভার্ব থেকে বাকি অংশগুলোকে বলা হয়, কি বলে? প্রেডিকেট বলা হয়, ঠিক আছে। 268। আর ফ্র্যাগমেন্টটা হচ্ছে একটু লিখে দিতে পারি, এই ফ্র্যাগমেন্ট কোনো এক সময় আসতে পারে। ইনকমপ্লিট সেন্টেন্সকে ফ্র্যাগমেন্ট বলা হয়। ইনকমপ্লিট মানে সেখানে দেখা যাচ্ছে ভার্ব আছে কিন্তু সাবজেক্ট নাই, সাবজেক্ট আছে ভার্ব নেই। ইনকমপ্লিট সেন্টেন্সকে এক কথায় বলা হয় ফ্র্যাগমেন্ট। কোনো এক সময় আসতে পারে, আজকে হয়তো বা সেন্টেন্স সম্পর্কে এসেছে, কোনো এক সময় এগুলো সম্পর্কেও আসতে পারে। আর এটি হচ্ছে আমাদের আলোচনার অংশ, যে কোনো কিছুই রাখবো না বাকি। 269, আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্যান্ড অফ, এটা আমরা অনেকবার বলেছি। যখনই কোথাও ভার্ব দ্বারা শুরু হবে, ভার্ব প্লাস এক্সটেনশন ইজ ইকুয়াল টু, তার নাম হচ্ছে ইম্পারেটিভ। শুধু বলেছিলাম থ্যাংক ইউ বাদ দিয়ে, হ্যাঁ। সো ভার্ব প্লাস এক্সটেনশন ইম্পারেটিভ। আর আই শ্যাল গো টু কলেজ, অ্যাসার্টিভ। মাতিন ইজ সিঙ্গিং সং, অ্যাসার্টিভ। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, অ্যাসার্টিভ। সবগুলো অ্যাসার্টিভ, শুরু এটা হচ্ছে ইম্পারেটিভ, ভার্ব দ্বারা শুরু, তাই মনে থাকবে। আর সাথে এটাও লিখে দিই, ভার্বের পর যদি ইউ থাকে, থ্যাংক ইউ, উইশ ইউ, তাহলে ওটার নাম কিন্তু আবার অ্যাসার্টিভ। এই ব্যতিক্রমটা একটু দিয়ে রাখলাম, ব্যাস। মাশাআল্লাহ। এবার এই স্লাইডে কার কয়টি হলো ঝটপট জানাও। 270, সিটিং হ্যাপিলি দ্য চিকেন লেড এগস, দ্য আন্ডারলাইন পার্ট ইজ অ্যান। অর্থাৎ নিচের কোনটি হচ্ছে, আমরা আন্ডারলাইন করা অংশটি আমাদের রাইট আনসার। ক্যান ইউ ইমাজিন? আচ্ছা, দ্য রাইট আনসার ইজ সাবঅর্ডিনেট ক্লজ। আসলে একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, সিটিং হ্যাপিলি, দেখো প্রথম কথা হচ্ছে এখানে কিন্তু ফ্রেজ নাই, নর্মালি কিন্তু ফ্রেজ হওয়ার কথা। একটা নোট দিয়ে দিই তোমাদের, নোটটা হচ্ছে নর্মালি কিন্তু আমরা যেটা করি, যে ক্লজ মানে হচ্ছে তার ভিতরে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব কোনটা মনে রাখার জন্য বলি, যে ভার্বের V1 আছে, V2 মানে পাস্ট টেন্স হয়, এবং V3 আছে, এবং যেটা দেখে টেন্স আইডেন্টিফাই করা যায়, মনে রাখবে এই বৈশিষ্ট্য থাকতে হবে। ক্লজ মানেই হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব হচ্ছে যার তিনটা ফর্ম থাকে এবং এটা দেখে টেন্স চেনা যায়। তো নর্মালি কিন্তু এটা দেখে কোনো টেন্স চেনা যাচ্ছে না, তাহলে অনেকেই ভাবে এটা ক্লজ হতে পারে না, সত্যিই তাই। কিন্তু আমরা এটাকে ফ্রেজও বলতে পারছি না, কারণ অপশনে নেই। তাহলে সাথে একটা জিনিস তোমাকে জেনে রাখতে হবে, যে ভার্বলেস ক্লজ আছে একটা, ভার্বলেস ক্লজ, CLAUS, ভার্বলেস ক্লজ। ইংরেজিতে এরকম অনেক ভার্বলেস ক্লজ আছে যেগুলো আসলে দেখে মনে হয় ফ্রেজ, কিন্তু ওটার ভিতরে ভার্ব লুকানো আছে, বাক্যটাকে আসলে বানিয়ে নিতে হয়। যেমন ধরো আমি এই বাক্যটা যদি এভাবে বানিয়ে নিতাম, বা তোমাকে দেওয়া হতো যে হোয়েন দ্য চিকেন, ধরো বলা হলো যে ওয়াজ সিটিং, সিটিং হ্যাপিলি, তারপরে বলা হলো যে ইট লেড এগস। এখন এই বাক্যটা দেওয়ার পর যদি বলা হতো যে এইটার নাম কি, তো তাহলে তো তুমি খুব ইজিলি বলতে যে এটার নাম সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা অবশ্যই ক্লজ। ইয়েস, এইরকমই আসলে এখানে লুকানো আছে, এটাই হচ্ছে ভার্বলেস ক্লজ। এগুলো খুঁজে খুঁজে বের করতে হয়। হোয়েন দ্য চিকেন ওয়াজ সিটিং হ্যাপিলি, যখন এই মুরগিটা খুব ভালো মনে বসেছিল আর তখনই সে কিছু ডিম দিয়েছিল।
আশা করি বুঝতে পেরেছো যে এটা ফ্রেজ না হয়ে ক্লজ হওয়ার পেছনে কারণটা কি। বাট যদি ফ্রেজ অপশন থাকতো 100% ইউ ক্যান ইউজ দ্য রাইট আনসার অ্যাজ ফ্রেজ। তো এরকম থাকবে না আশা করা যায়। 271 আসো, মানি ইজ সুইটার দ্যান হানি। সো এটাকে কি করতে বলেছে? নেগেটিভ করতে বলেছে। 271 রাইট আনসার ফার্স্টে, হানি ইজ নট সো সুইট অ্যাজ মানি। ওকে, এই যখনই কোনো বাক্যতে দেন থাকে, এই জাস্ট জিনিসটা মনে রাখবে, যখনই কোনো বাক্যতে দেন থাকে ডট ডট ডট, আর যখনই তুমি এটাকে নেগেটিভ করতে চাইবে তখনই নিয়ম হচ্ছে নট সো। ওকে, নট সো, তারপরে অ্যাজেক্টিভ, তারপরে আবার হচ্ছে অ্যাজ, তারপরে আবার হচ্ছে সবশেষে বাকি যা আছে তাই। এই সূত্রটুকু মনে রাখবে। নেগেটিভের অনেক রুল আছে, কিন্তু এইটা সূত্র। হানি ইজ নট সো, খেয়াল করো দেন আছে না, রাইট, সব ঠিক। ইজ নট, এই যে ইজ নট করে দিলাম আমাদের সূত্রতে, ইজ নট, তারপরে সো করে দিলাম, সো করে দিলাম, এরপরে অ্যাজেক্টিভ, জাস্ট অ্যাজেক্টিভটা বসে গেল, এরপরে আবার অ্যাজ, এবং সবার শেষে হচ্ছে এইটা। ওকে, সো এই জিনিসটা তোমরা একটু মনে রেখো। আর মোটামুটি এইটুকু জানলে হয়। আর আরেকটি বিষয় 272, চুজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক বানান কোনটি। আমি তোমাদের এর আগে বলেছি আমি ঘুরে ফিরে হাতে গোনা কয়েকটা বানান দেব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। সো দ্য রাইট আনসার ইজ এক্সেলারেট। এক্সেলারেট, ত্বরান্বিত করা। এখানে বোঝানোর কিছু নেই, বানানটা দেখে রাখতে হবে। এই স্লাইডে তোমার কয়টি হলো দ্রুত জানিয়ে দাও। ওকে, সো 173, আচ্ছা, চুজ দ্য কারেক্ট আনসার, নিচের কোনটিকে আমি কারেক্ট বলতে পারি। প্রথম কারেক্টটা হলো মোর হি গেটস মোর হি ওয়ান্টস। এটাই নিয়ম সাধারণত। নর্মাল নিয়ম হচ্ছে যখনই কোথাও কম্পারেটিভ প্লাস কম্পারেটিভ ডট ডট, কম্পারেটিভ প্লাস হচ্ছে কম্পারেটিভ, মোর হি গেটস মোর হি ওয়ান্টস, সেই জায়গা থেকে সি ইজ দ্য রাইট আনসার। ওকে, কম্পারেটিভ, পরেরটা কম্পারেটিভ, মানে তুলনা, মোর হি গেটস মোর হি ওয়ান্টস। আর পর আগেরগুলো ভুলটাকে দেখো, উই রাইট বাই ইং, এখানে বাই না হয়ে এই জায়গাটায় আসলে যদি ইন হতো তাহলে রাইট হয়ে যেত। আমি লিখে দিচ্ছি, উই রাইট বাই না হয়ে উই রাইট ইন ইঙ্ক। আকবর ইজ নট বর্ন ইন এভরি এজেস, নো, আকবর যুগে যুগে জন্ম নেয় না, আকবর তো মারা গেছে। সো আ গ্রেট ম্যান লাইক আকবর, কথাটা এরকম। সো যখনই মারা যাওয়া কোনো ব্যক্তি বা বিশেষ কোনো প্রপার নাউন যাকে গুণের সাথে তুলনা করা হয়, এর আগে একটা এ আকবর হওয়া উচিত। এ আকবর, মীর জাফর, আকবর, শেলি, বাইরন, রাইট? এরকম প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসলে সেটা একটা গুণবাচক নাম হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। সো আকবর। যদি শুধু এইটুকু দেওয়া হতো তাহলে কিন্তু বাক্যটা রাইট হয়ে যেত। ওকে, হি গট দ্য ওয়ার্ক বাই ডুইং, নো, কোনোভাবে হতে পারে না। গেট বা গট এটা পজিটিভ ভার্ব। সো এই বাক্যটা যদি এমন হতো যে আমি ডট 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 কোথাও গেট বা গট ইউজ করেছি, সরি, এখন গেটের একটা স্পেসিফিক একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা কি? এরপরে অবজেক্ট পরবর্তী ওবিজে, অবজেক্ট পরবর্তী হবে ভি3। তাহলে এই বাক্যটা রাইট কেমন হতো? হি গট দ্য ওয়ার্ক বি বাই ডুইং, না, সরাসরি হয়ে যেত হি গট দ্য ওয়ার্ক ডান, তাহলে রাইট হয়ে যেত। এক্সেলারেটের বাংলা অর্থ কি? ত্বরান্বিত করা, আমি বলে দিয়েছি এটা। হ্যাঁ, ত্বরান্বিত করা আমি বলে দিয়েছি। আচ্ছা, সো গেট অবজেক্ট, এরপরে হচ্ছে ভি3। সো দ্য রাইট আনসার শুড বি, কেমন হওয়ার কথা ছিল? হি গট দ্য ওয়ার্ক ডান। এই যে এখানে ডান দিলেই রাইট হয়ে যেত। দেখো ভুলটা কোথায়। আমরা তো শুধুমাত্র সঠিক বলছি না, অন্যগুলো কেন ভুল হলো সেটা এবং সঠিক কিভাবে হতো সেটা বলে দিয়েছি। মাশাআল্লাহ, অনেকে রেসপন্স করছো। মহান আল্লাহ যেন তোমাদের প্রত্যেককে এই আয়োজন থেকে পুরো সুবিধা না তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।
আচ্ছা 274 চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটিকে আমরা রাইট বলতে পারি? রাইট আনসার, মাই ফাদার ওয়াজ ইন আ হসপিটাল। আমার বাবা ছিল হসপিটালে ফর 6 উইক ডিউরিং দ্য সামার। 6 মাস, 6 সপ্তাহ ধরে। যখনই ধরে বা যাবত থাকে আমরা ফর ব্যবহার করি। এইটা একটু তোমরা মনে রেখো, সময়ের ব্যাপ্তি যখন আমরা প্রকাশ করি তখনই সেখানে ফর ইউজ করতে হয়। এই মোটামুটি প্রিপোজিশন জনিত এই ভুলগুলো ছিল, বিভিন্ন রকমের ভুল, একটু দেখে নিও, এখানে এমন কিছু বোঝানোর নেই। 275 দ্য সিনোনিম ফর অবডিউরেট। সো অবডিউরেট মানে কি? অবডিউরেট মানে হচ্ছে একগুয়ে, অবাধ্য, এরকম কিছু, খুব আসে পরীক্ষায়। সো এটার সিনোনিমটা কি হতে পারে? স্টাবন। স্টাবন মানে হচ্ছে ঠিক ওই রকম যে একগুয়ে বা একঘেয়েমি এরকম টাইপের। আর অন্যগুলো ডিসাইডফুল, প্রতারক, স্লাই, ধূর্ত, আর স্লিন্ডার, দ্যাট মিনস প্রতারক, ওই সবগুলো কাছাকাছি অর্থ। ওয়েল, এই স্লাইডে কার কয়টি হলো ঝটপট করে একটু কমেন্টে জানিয়ে দাও। মাশাআল্লাহ, এই যে অনেকেই আনসার করছো। আমার প্রিয় জব প্রার্থীদের বলবো, আয়োজন প্রায় শেষের দিকে। তোমাদের কি মনে হয় না এই আয়োজন তোমার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমার জন্য কল্যাণকর একটি আয়োজন? যদি এটা ভেবে থাকো তাহলে কোনো কথা না বলে যা কিছু ভালো তা ছড়িয়ে দাও সবার মাঝে। মনের মাঝে রেখো না কোনো কৃপণতা, ছড়িয়ে দাও আজকের এই ক্লাসটি, শেয়ার করে দাও কাছে খুব একজন মানুষকে, প্রিয় মানুষকে, সহপাঠীকে তুমি ক্লাসটা মেনশন করে দাও। বিশ্বাস করো এমন অনেকেই আছে সঠিক পথে দিশা না পাওয়ার কারণে, সঠিক পথে সন্ধান না পাওয়ার কারণে ও ভেবে নেয় যে চাকুরি প্রিপারেশনের জন্য 3-4 বছর লাগে। কিন্তু আমরা বলি সঠিক গাইডলাইন আর ঠিকঠাক মতো বুঝতে পারলে চাকুরির জন্য 6 মাস থেকে 1 বছরই যথেষ্ট সময়। আমাদের টার্গেট 6 মাসের। ইনশাআল্লাহ 6 মাসের ভেতরে তোমরা নিজেরা অনুধাবন করবে কতটা এগিয়েছ। এই কল্যাণের কথা, এই সুন্দর আয়োজনের কথা জানিয়ে দাও সবাইকে। যারা জানিয়ে দিচ্ছ কমেন্টে একটু ডান লেখো, দেখতে চাই আমার প্রিয় জব প্রার্থীদের। ওয়েল, 276 আই স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ড, অর্থাৎ অনেক কথায় ভরপুর এমন জিনিসকে কি বলা হয়? প্রচুর আসে। আর ভার্বস স্পিচ মানে প্রয়োজনের চেয়েও অধিক যে কথাগুলো সেগুলোকে বলা হয়। এটা এক কথায় প্রকাশের মতো, ঠিক আছে? মেইডেন স্পিচ, এটা হচ্ছে ফার্স্ট স্পিচ, প্রথম বক্তৃতাকে বলা হয়। হি ডট ডট কনসিয়াসনেস অ্যাজ এ রেজাল্ট অফ হিজ হেড হিটিং দ্য কার্স ড্যাশবোর্ড। 277-এর রাইট আনসারটা ফার্স্টে নিব লস্ট। এটা একটু জানতে হবে আমাদের। রিজন ইজ কৃতজ্ঞ হতে না পারলে না, মনে রেখো সবাই, জীবনে কৃতজ্ঞ না হতে পারলে কোনো উন্নয়ন নেই। আর কৃতজ্ঞ না হয়ে যে উন্নয়ন দেখা যায় তার মধ্যে কোনো তৃপ্তি নেই। তুমি যদি তৃপ্তি পেতে চাও, মানসিক প্রশান্তি পেতে চাও, মনের ভিতরে কোনো দিন কোনো কৃপণতা রাখবে না। কাছে 2 টাকা থাকলে কেউ যদি 1 টাকা চায়, 1 টাকা কাছে রেখে বাকি 1 টাকা দিয়ে দাও। এর মধ্যে যে স্বাদ, যে তৃপ্তি, যে দেয়, যে দিতে পারে মন খোলাসা করে, সেই জানে। আমি চাই আমাদের সাথে যারা আছো তোমরা যেন শুধুমাত্র চাকরি পেয়ে সেলফ সেন্টার্ড বা আত্মকেন্দ্রিক মানুষ না হও। তুমি যেন আলোকিত মানুষ হও, তোমাকে দেখে যেন অন্যরা অনুধাবন করে আসলে সত্যি শিক্ষা অর্জনের পর মানুষ শুধু চাকরি করবে এই জন্যই শিক্ষা নয়। শিক্ষার উদ্দেশ্য একজন মানুষকে সংযমী মানুষ করা, আদর্শ মানুষ করা, আলোকিত মানুষ করা, যার আলো ছড়িয়ে যাবে অন্যের মাঝে। আমরা তো এমন মানুষ হতে চাই। আমি নিজে অনেক টাকার মালিক হব, আমারই গাড়ি বাড়ি থাকবে, আর কারো থাকবে না। সবাই গাড়ির ধুলো দেখবে, ধুলো খাবে, ধোঁয়া দেখবে, ধোঁয়া খাবে। আসলে এটির মধ্যে কোনো বারাকা নেই, মজা নেই। সবাই যদি একই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলে, গাড়ির গ্লাসটা খুলে সবাইকে যদি আমরা সালাম দিতে পারি, খুশি হবে। কিন্তু গাড়ির গ্লাসটা তুলে দিয়ে স্পিডে চলে গেলাম, কাদার ঝাপটা যে পড়লো একটা মানুষের গায়ে, তার কাছ থেকে কি পাবো আমরা? আল্লাহর কাছে বিচার দেবে। আমরা দোয়া পেতে চাই, যে কথাটা আমি এর আগেও বলেছি, আমরা দোয়া নিয়ে অনেক বড় হতে চাই, এবং দোয়া নিয়ে কেউ বড় হলে সেখান থেকে আর কখনো সে ছিটকে পড়ে না। আমি আমার প্রত্যেকটা চাকরি প্রার্থী, আমার শিক্ষার্থীদেরকে বলবো, তোমাদের মনটাকে একেবারে উজাড় করে দাও, নির্মল এক মানুষ হও, যা কিছু ভালো সবার মাঝে ছড়িয়ে দাও। ইনশাআল্লাহ মহান আল্লাহ তোমার মাঝে সেই বিষয়টার বারাকা ডাবল করে ফিরিয়ে দেবেন।
ওকে, হি লস্ট কনসিয়াসনেস অ্যাজ এ রেজাল্ট অফ হিজ হেড হিটিং দ্য কার্স ড্যাশবোর্ড। তাহলে লস্ট কনসিয়াসনেসটা কি? এটা হচ্ছে, একটু আমরা মনে রাখি যে লস্ট প্লাস এরপরে যে শব্দটা, এটা ইডিওমেটিক ইউজ হয়, মানে লসের পরে সবসময় এই শব্দটা বসে। বেসিক্যালি হচ্ছে যে জ্ঞান হারানো, এটা মনে রাখবে তোমরা বাংলায় লিখে নাও, জ্ঞান হারানো। লস্ট কনসিয়াসনেস মানে হচ্ছে জ্ঞান হারানো। তার মানে তার মাথাটা গাড়ির ড্যাশবোর্ডে প্রচণ্ড জোরে আঘাত লাগার ফলে সে কি করেছে? তার জ্ঞান হারিয়ে ফেলেছে। রাইট, জ্ঞান হারিয়ে ফেলার ক্ষেত্রে লস্ট কনসিয়াসনেস। এছাড়া বাকিগুলো মনে হবে বাহ সবই তো কাছাকাছি, বাট এটা জানতে হবে। অ্যান্ড 278, আই হোপ ইউর ড্রিম কামস ট্রু। আমি আশা করি তোমার স্বপ্ন সত্যি হয়ে ফিরবে। সর্বদাই এটা মনে রাখতে হবে তোমাদেরকে। কিছু ইডিওমেটিক এক্সপ্রেশন আছে, কামের পরে সবসময় ট্রু বসে, অন্য কোনো শব্দের পরে নয়। সো কাম ট্রু, TRUE, সো কাম ট্রু। সো দ্য রাইট আনসার ইজ কাম ট্রু। কাম ট্রু, অন্যগুলো হবে না। নর্মালি ভাবতে গেলে প্রায়গুলোই বেটার মনে হবে, বাট অতি প্র্যাকটিসে তুমি এমনিই বুঝে ফেলবে যে কামের সাথে ট্রু বসে। অ্যান্ড সবশেষে স্লাইড, ইফ আই লিভড নিয়ার মাই হাউস, খুবই চমৎকার একটা রুল। আমি ফার্স্টে আনসার না দিয়ে আমি নোটটা লিখি। ওকে, সো ইফ দিয়ে বাক্য, দ্যাট মিনস কন্ডিশন। কতবার বলবো? ইফের পরে যদি V2 থাকে মানে পাস্ট টেন্স, তাহলে পরবর্তীতে উড প্লাস V1 হয়। এই বলো, এটার নাম কি কন্ডিশন? বলো দেখি, এটার নাম কি কন্ডিশন? 179 এর রাইট আনসার উড বি। ইয়েস, যারা পেরেছ, ইটস কল সেকেন্ড কন্ডিশন। রাইট, অনেক প্রশ্ন হয়। সো ইফ, এই যে পাস্ট টেন্স, লিভ, সো পরবর্তীতে যেটা হবে উড বি। কোনটায় আছে? উড বি। আরে বাবা, এইটুকু জানার জন্য আসলে কি অনেক কিছু জানতে হয়? ইংরেজির কি অনেক গভীরে যেতে হয়? তোমরা কি এটাই বলো না যে এটা দেখে বুঝবো না, বেসিক আলোচনা করেন? আমি অবাক হয়ে যাই। বেসিক বলতে কিছু নেই, এগুলোই বেসিক, এগুলো অ্যাডভান্স। ইফ আই লিভ নিয়ার মাই অফিস, আমি যদি অফিসের কাছে বাস করতাম, আই উড বি ইন টাইম ফর ওয়ার্ক, আমি কাজের জন্য যথাযথ সময় পেতাম। ইন টাইম ফর ওয়ার্ক, হ্যাঁ। ওকে, দ্য পোয়েট অ্যান্ড দ্য নোভেলিস্ট, খুব ইম্পর্টেন্ট। দ্য পোয়েট অ্যান্ড নোভেলিস্ট অর্থাৎ কবি এবং নোভেলিস্ট উপন্যাসিক, কবি এবং উপন্যাসিক একজনই ব্যক্তি। এইটা মনে রাখার জন্য তোমরা একটা চমৎকার জিনিস মনে রাখবে, জাস্ট লাইক যে আর্টিকেল দা, এরপরে নাউন হচ্ছে দুইটা, নাউন প্লাস ডট 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 আরেকটা নাউন, ডট ডট মানে এখানে অ্যান্ড থাকতে পারে, ইজ ইকুয়াল টু পার্সন হচ্ছে একজন, পার্সন হচ্ছে ওয়ান পার্সন মানে একজন ব্যক্তি। কিন্তু যদি কখনো এই সেম স্ট্রাকচার, এই নাউনটা পূর্বে আরেকটা দা বসে যায়, দেখো এখানে দায়ের সংখ্যা কয়টা, আমি দাটাকে একটু বোল্ড করি যাতে তোমাদের নজরে পড়ে। ওয়েল, সো এখানে দুইজন ব্যক্তি, টু পার্সনস। তার মানে এই সেম বাক্যটাই আমি যদি নিচে লিখতাম, তুমি একটু খেয়াল করে দেখো তো, বলো দেখি, এইখানে আমি একটা দা দিতাম, এখানে দায়ের সংখ্যা কয়টা? এখানে হচ্ছে দা দুইটা। তার মানে কবি এবং উপন্যাসিক দুইজন আলাদা ব্যক্তি এসেছেন, কিন্তু এখানে একটা দা মানে একজনই কবি একজনই উপন্যাসিক। একটা আর্টিকেল দা যে ব্যক্তি একজন বা দুইজন করে দেয়, তার দুর্দান্ত প্রমাণ হচ্ছে এটি। সো আমরা পরেরটায় প্লুরাল করব। সো আগেরটা 280 নম্বর রাইট আনসারটা নিয়ে নিই, হ্যাজ। তাহলে আগেরটা যদি হ্যাজ হয়, পরেরটা অবশ্যই হবে হ্যাভ, মানে এসেছে, পাস্ট পার্টিসিপল এসেছে। আশা করি মজার এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম। আলহামদুলিল্লাহ, শেষ করলাম আজকের আয়োজনটি। পুরো আয়োজনটি তোমরা কেমন এনজয় করেছো, কি তোমাদের মনের অভিব্যক্তি তোমরা জানাতে পারো। পুরো আয়োজনটাতে আমি আমার সর্বোচ্চটা ঢেলে দিচ্ছি প্রতিনিয়ত। আর এতটাই ভালো লাগা এই আয়োজনের প্রতি যে কিভাবে 1 ঘন্টা পার হয়ে যায় বুঝতেই পারি না। কেমন কাটলো তোমাদের সময়? ক্লাস নিয়ে কিছু বলা রয়েছে কিনা, কি তোমাদের মনের অভিব্যক্তি তোমরা একটু বলতে থাকো। শুনতে থাকি, তোমাদের কমেন্টের দিকে নজর রেখে শেষ করছি আজকের আয়োজনটি। ইনশাআল্লাহ পরবর্তী দিনে হাজির হব, মহান আল্লাহ যদি তৌফিক দান করে। এই প্রত্যাশায় বিদায় চাইছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো, যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।